শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোমবার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর দিনের প্রত্যাশা দিয়ে শুরু করছি আমাদের আজকের রাঙা সকাল। 2 ঘন্টা জুড়েই আয়োজন, আর পুরো রাঙা সকাল পরিবারের সঙ্গে আছি কাজী রওশনারা সাকি। আজকে আমি আনিসুল ইসলাম, আমার পক্ষ থেকেও নতুন একটি দিনের শুভেচ্ছা প্রিয় দর্শক। শুভ সকাল। শুভ সকাল আনিস, কেমন আছো? ভালো আছি। অনেকদিন পর না? নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছরের শুভেচ্ছা তোমাকেও আনিস, কেমন কারণ আছো? নতুন বছরে আজকেই আমরা একসঙ্গে বসলাম। আমি ভালো, তুমি? আমিও ভীষণ ভালো আছি, আর নতুন বছর মানেই ভালো থাকার অন্য একটি অনুষঙ্গ, তাই না? একদমই তাই, মানে নতুন চিন্তা ভাবনা এবং সুন্দর চিন্তা ভাবনা করে বেঁচে থাকবার একটা প্রত্যয় আমার মনে হয় সবার মনেই আছে। তুমি কি স্বপ্ন দেখো যে এই বছরে আসলে কি করতে চাও? আমি সবসময় আমার স্বপ্নগুলো সবসময় আসলে পজিটিভ থাকে। আমার চিন্তা ভাবনাটাই আমি চাই যেন সুন্দর চিন্তা ভাবনা, যেটি তোমাকে বললাম, পজিটিভ চিন্তা ভাবনার মধ্য দিয়ে যায়। এই তো স্বপ্ন আমার। ইতিবাচক চিন্তা, ইতিবাচক স্বপ্ন সব মিলিয়ে যেন আমরা অনেক ভালো থাকি, সুস্থ থাকি, এটাই আসলে প্রত্যাশা, তাই না? তাই। এবং বরাবরের মতোই নতুন বছরে একজন নতুন মানুষ আছে, একজন গুণী চিত্রশিল্পী আছেন আমাদের সঙ্গে। চলো কে আছে জেনে নিই। প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি চিত্রশিল্পী জয়তু চাকমা। চলুন আমরা আমাদের আজকের অতিথিকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনারা কেমন আছেন? আমরাও ভীষণ ভালো আছি। আজকে পুরোটা সময় জুড়ে আপনার সঙ্গে গল্প করব। আপনি একটা চমৎকার একজন চিত্রশিল্পী, সেই জল রং, সেই ক্যানভাস, সেই গল্প তো আসবই। আপনি পাহাড়ের জীবনের যে বৈচিত্র্য, পাহাড়ি মানুষদের যে সংগ্রাম, সেই সংগ্রামের চিত্র আপনি আপনার কাজের মধ্য দিয়ে তুলে ধরেছেন। সেই গল্পগুলোও শুনবো। একেবারে শৈশব থেকে আসতে চাই। আপনি তো রাঙামাটিতে জন্মেছেন, কেমন ছিল সেই পাহাড়ি জীবন? আমি আমার জন্ম রাঙামাটি হলেও রাঙামাটি শহর থেকে একটু দূরে। এটা আমাদের গ্রামের নাম হচ্ছে বন্দুকভাঙ্গা বলে। তো শহর থেকে ধরেন ইঞ্জিন চালিত যে বোটগুলো যায়, ওগুলোতে 30 থেকে 40 মিনিট লাগে সময়। তো ওখানে তো একদম ঢাকা শহরের মতো না, বা কি রাঙামাটি শহরের মতো না, খুব মানে নিরিবিলি একটা জায়গা। পাহাড়, লেক সব কিছু মিলিয়ে, গাছপালা, মানে খুব দারুণ ছিল আর কি শৈশব। তো ওই সময় থেকে আমার ছবি আঁকার প্রতি একটা প্রবল একটা আগ্রহ ছিল, যার পরবর্তীতে আমি এটা নিয়ে পড়াশোনা করেছি এই ছবি আঁকার উপরেই, বা চারুকলায়। তো এখন একজন মানে শিল্পী হিসেবে কাজ করছি আর কি। প্রথমে ওখানে যখন ছিলাম তখন তো আমাদের এখন যেভাবে সিলেবাসে মানে চারুকলা বিষয়টা থাকে মানে বাচ্চাদের, তখন আমাদের ছিল না। আমাদের শুধু কি যে পাঠ্য বইয়ের বাইরে আমরা নিজেরাই এটা আমি নিজেই মানে আঁকতাম আর কি। আমার আগ্রহ ছিল, তো আমার যে লেখার খাতাগুলো ছিল ওগুলোতে আমি ছবি আঁকতাম। তো পরে আমার পরিবার দেখে যে ওর তো মানে আগ্রহ আছে, তাহলে ওকে মানে ছবি আঁকা শেখাই। তো পরে রাঙ্গামাটি শহরে একটাই আর্ট স্কুল ছিল, রাঙ্গামাটি চারুকলা একাডেমি, যে রতিকান্ত তঞ্চঙ্গা নামে একজন, যিনি এখনো এটা দেখাশোনা করে। তো ওখানে আমি ক্লাস 3 বা 4-এ আমি যখন পড়ি, ওই সময় আমি ওখানে ভর্তি হই। তো আমি গ্রাম থেকে আমার বাবার সাথে বোট নিয়ে চলে আসতাম, মানে প্রতি শুক্রবারে একদিন, মানে প্রতি সপ্তাহে একদিন শুক্রবারে আসতাম। তো শুক্রবারে ক্লাসটা করে আবার চলে যেতাম। তো পরে আমরা এখন তো মানে পড়াশোনার পাশাপাশি ছবিটা আঁকি। তো আমার মনে হতো আমি ছবি আঁকার পাশাপাশি পড়াশোনাটা করতাম আর কি। মানে আমার ছবি আঁকার মানে যেরকম হ্যাঁ আঁকতে ভালো লাগতো। তো পরে আমার পরিবার দেখলো যে না, এখানে তো থাকলেও পরীক্ষায় ভালো রেজাল্ট করবে না, মানে গ্রামে যেহেতু মানে স্কুলের সুযোগ সুবিধা এরকম ছিল না। তো পরে আমরা রাঙামাটি শহরে চলে আসি, আমি ক্লাস 7-এ। তো ওখানে ক্লাস 10 পর্যন্ত আমি ছবি আঁকা শিখি একটা আর্টস, ওই যে রাঙামাটি চারুকলা একাডেমি ওখানে। তো এরপরে ওখানে কলেজ, রাঙামাটি সরকারি কলেজ। তারপর কলেজের পরে চারুকলা বিষয় সুযোগ হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার। সেই জায়গাগুলোতে আমরা আবারও আসবো, কিন্তু ছোটবেলাটা আসলে আরো বিস্তারিত একটু জানতে চাই, ছোট ছোট করে, কারণ ছোটবেলায় আসলে আমাদের ভিতটা রচনা করে। হ্যাঁ, এই যে ছবি আঁকার কথা বলছিলেন, ছবি আঁকার প্রতি আপনার ছোটবেলা থেকে ভীষণ আগ্রহ, কার কাছ থেকে দেখে অনুপ্রাণিত হয়েছেন? নিশ্চয়ই এমন কেউ কি আশেপাশে ছিল যারা ছবি আঁকতো, সেখান থেকে অনুপ্রাণিত হয়েছে? ওই সময়ে তেমন কেউ ছিল না। আমরা তখন তো ইন্টারনেট বা এরকম ছিল না যে আমি দেখবো মানে কে ছবি আঁকছে বা কারা কাজ করছে এই বিষয়ে। কিন্তু আমার মনে হতো যে তখন আমরা একটা মজার বিষয় ছিল কি, যে আমরা প্রতি শুক্রবার একটা ওই যে বাংলা সিনেমায় বিটিভিতে যেটা দেখাতো, ওই সিনেমা দেখার জন্য সবাই দল বেঁধে ওখানে চলে যেতাম একদম। হ্যাঁ, তো আমরা ওই যে ব্যাটারিটা চার্জ দিয়ে আবার ওখানে নিয়ে যাওয়া গ্রামে, তারপরে মানে সবাই মিলে মানে সিনেমা দেখা। তো এই সিনেমার মধ্যে অনেক কিছু মানে
যে এই যে প্লেন, তারপরে মারামারি করছে বা হচ্ছে কি এই এই জিনিসগুলো মানে আমার মানে খুবই ভালো লাগতো আর কি। খুবই ভালো লাগতো। তো ওগুলোই আমি আঁকার চেষ্টা করতাম খাতার মধ্যে, মানে নকশা করতাম বলতে গেলে আমার বই খাতা যেগুলা। তো ওগুলো নষ্ট তো পরে আমার বাবা বা মা, আমার ভাই ওরা বললো যে ও তো ছবি আঁকে, ছবি আঁকতে পছন্দ যেহেতু করে, তাহলে ওকে মানে চারুকলায় ভর্তি করানো যায় স্কুলে। তো ওই সময় আবার এখন যেভাবে কাজ করছি ওই রকম মানে তখন তো অনেক ছোট ছিলাম, তো পাশাপাশি যেগুলো দেখা হতো যে যে পাহাড় বা আমাদের লেক বা কেউ হচ্ছে কি ঝুড়ি নিয়ে পাহাড়ে যাচ্ছে জুম চাষের জন্য, মানে এগুলো তো আমরা দেখতাম মানে ছোটবেলায়। তো এগুলো মানে আঁকার চেষ্টা করতাম আমি খাতার পরিবারটা মধ্যে। কি বুঝতো যে এই ছবি আঁকা বাচ্চা এত পছন্দ করছে, এটার কোনো ফিউচার আছে? ফ্যামিলি সেটা বুঝতো? তখন আমি জানতাম না মানে ওনারা বুঝতো কিনা, কিন্তু বাবা মা বুঝতো কিনা? হ্যাঁ, আপনাকে তো ইন্সপায়ার করতো আসলে হ্যাঁ, আঁকার কিন্তু জন্য আমাকে একটা? কোনোদিন মানে বারণ করেনি যে এটা না করে তুমি অন্য কিছু করো বা এটাতে আচ্ছা। কোনো এরকম। পড়াশোনার পাশাপাশি কি শুধু ছবি আঁকাই ভালো লাগতো? হ্যাঁ। আর কোনো কিছু করা হতো না? খেলাধুলা বা অন্য খেলাধুলা কোনো করতাম। অ্যাক্টিভিটি? আচ্ছা। হ্যাঁ, খেলাধুলা করতাম যে আমাদের বন্ধু বান্ধবদের সাথে মাঠের মধ্যে খেলাধুলা করতাম। তারপরে এই যে গ্রীষ্মকালে ওখানে তো অনেক মানে ফল উৎপাদন হয়, যে আনারস, কাঁঠাল, মানে আম। জুম চাষ হয়। হ্যাঁ, তো ওই গাছের উপরে মানে সারাদিন থাকতাম, মানে তারপর মাছ ধরতাম, মাছ ধরতে খুব পছন্দ করতাম। তো এগুলোর জন্য মূলত হচ্ছে কি আমার বাবা মা বলতো যে এখানে থাকলে তো পড়াশোনা করবে না, তাহলে শহরে নিয়ে যেতে হবে ওকে। আচ্ছা, তো এই যে ছোটবেলায় আঁকাআঁকি করা হতো, পড়াশোনা একই সঙ্গে, সেটা তো আছেই। তো কখনো কি মনে হয়েছে যে মানে আমি আসলে কোন বিষয়টা আঁকতে চাই? প্রকৃতি নিয়েই আঁকতে চাই নাকি মানুষের জীবনযাত্রা? আমরা একটু শুনি, ছোট্ট করে আগে আপনার সম্পর্কে দর্শকদেরকে জানাই, তারপর ফিরতে চাই। দর্শক, জয়তু চাকমা বাংলাদেশের একজন প্রতিভাবান চিত্রশিল্পী, যিনি পার্বত্য চট্টগ্রামের প্রকৃতি, মানুষের জীবনযাত্রা এবং ইতিহাসের দুর্দশা ফুটিয়ে তোলেন। তার ছবিতে কাপ্তাই লেক ও তার প্রভাব, পাহাড়িদের জীবন সংগ্রাম এবং প্রকৃতির ধ্বংসের গল্প উঠে আসে। পাহাড়ি জীবনের নানা দিক চিত্রায়নে তিনি ত্রিভুজাকৃতির ফ্রেম ব্যবহার করেন, যা পাহাড়ের আকৃতি প্রতিফলিত করে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে শিক্ষা লাভের পর জয়তু ঢাকায় স্থায়ী হন। তার কাজের জন্য তিনি 2024 সালে জাতিসংঘের ইন্টারন্যাশনাল মাইনরিটি আর্টিস্ট অ্যাওয়ার্ডের তরুণ বিভাগে পুরস্কার পান। OHCHR এর বিচারকেরা তার কাজকে পাহাড়ি মানুষের নিরন্তর সংগ্রামের প্রতিফলন হিসেবে চিহ্নিত করেছেন। এই স্বীকৃতি জয়তুকে আন্তর্জাতিকভাবে খ্যাতি এনে দেয় এবং পাহাড়ি তরুণ শিল্পীদের অনুপ্রাণিত করে। আমরা আবারও চলে যাই আমাদের আজকের অতিথি আলাপনে। আমরা ছোটবেলার গল্পে ছিলাম, যেটি বলছিলাম যে প্রকৃতিটাই বেশি টানতো কিনা। সেই সময় তো আসলে বোঝার কথা না, তারপর আসলে কি ভেবে কি আঁকতেন যদি একটু জানতে চাই, সেই সময়ের চিন্তা ভাবনা। হ্যাঁ, ওই সেই সময় হচ্ছে কি আমি যেগুলো দেখতাম মানে যেগুলো আমার চারপাশে হচ্ছে কি আমি যেগুলো অবজার্ভ করতাম ওগুলো বিষয়গুলো আঁকা হতো। কিন্তু পরে হচ্ছে কি যখন আমি এই বিষয় নিয়ে পড়াশোনা করি তখন তো মানে আঁকাআঁকির ছাড়াও কিন্তু এসব বিষয়ে পড়াশোনা করতে হয় বা তাত্ত্বিক বিষয় যেগুলো। তো ওই ওই বিষয়গুলো হচ্ছে পড়াশোনা করার পরে বা হচ্ছে কি আমাদের শিক্ষক যারা ছিল হ্যাঁ তাদের সাথে কথাবার্তা বলার পরে মানে তখন একটা ধারণার উপরে ছবি আঁকতে হয় কিছু, মানে আমরা যেগুলো কনসেপচুয়াল আর্ট বলি এখন। তো ওইটার পরবর্তী থেকে হচ্ছে কি আমি আমার কাজের মধ্যে তখন আমি ভাবলাম যে আমি কাজটাকে কিভাবে প্রেজেন্ট করব বা হচ্ছে কি আমার যে চিন্তা করছি বা আমি হচ্ছে কি চারপাশে তো আমি যেগুলো দেখি এগুলো তো অনেকেই দেখে। যেমন ধরেন আপনি একজন ট্যুরিস্ট ওখানে যায়, সে হচ্ছে কি পাহাড়ের লেক দেখে, পাহাড় দেখে, মানে মানে মেঘ দেখে বা হচ্ছে কি যেগুলো হচ্ছে কি খুব কাছে টানে আর কি, মানে সৌন্দর্য যেগুলো বলে সেগুলোই বেশি দেখে। তো আমি ওখানে যেহেতু একজন মানে স্থায়ী মানে লোক, মানে আমি কিভাবে দেখি বা ওখানে একজন মানে আপনি পাহাড়ের ভেতরের মানুষের যে বিষয়গুলো সেগুলোকে যেভাবে উপলব্ধি করেন একজন পর্যটকের পক্ষে হয়তো বা সেটা সম্ভব নয়। হ্যাঁ, সেটাই কি আপনি আবিষ্কার করবার চেষ্টা করেছেন? হ্যাঁ, তো পরবর্তী ভাবলাম হচ্ছে কি আমি কেন আমাদের কথাগুলো বলি না বা আমি কেন আমার গল্পে কেন আমাদের সংগ্রামের কথা বা সংকটের কথা কেন বলি, সংকটের এগুলো। তো আর্ট নিয়ে পড়াশোনা করতে থাকলেন? হ্যাঁ। আচ্ছা, একটু শুনি, স্কুল লাইফটা তো শেষ হলো,
কলেজ জীবন কোথায় শুরু হলো? রাঙামাটি সরকারি কলেজ। আচ্ছা, সেখানেও কি আঁকা আঁকিটা আলাদাভাবে কন্টিনিউ হচ্ছিল শেখার ব্যাপারটা, আমি নাকি তখন নিজে নিজে প্র্যাকটিস নিজে করছেন? নিজেই করতাম। আচ্ছা, কোথায় মানে কি করতেন তখন, কি কি আঁকতেন? আমরা একটু শুনতে চাই যে কি তখন ধরনের হচ্ছে- আঁকাআঁকি। তখন তো একটু বড় হয়েছেন, একটু হ্যাঁ। চিন্তা ভাবনাগুলো পরিণত হয়েছে। জি, তখন জল রঙে কাজ করতাম বেশি, আচ্ছা। স্কেচ মানে নরমালি কি জল রংটাই নিয়েই বেশি কাজ করা হয় নাকি? ওই সময়ে আচ্ছা, যখন কলেজে ছিলাম জি। তখন ল্যান্ডস্কেপ করতাম, রাঙামাটি শহরের ল্যান্ডস্কেপ বা হচ্ছে কি ধরেন পার্বত্য এলাকার যে ল্যান্ডস্কেপগুলো ওগুলো করা হতো বেশি ওই সময় কাজগুলো। তখন আবার আমি যেভাবে কাজ করছি এখন মানে একদম আলাদা, মানে একদম রঙিন, মানে লেক পাহাড় জি। যেভাবে দেখি। ওই যে বললাম না যে এই বিষয়ে পড়াশোনা করার পরে তখন মনে হলো যে আমি এই বিষয়গুলো নিয়ে কাজ করতে পারি আর কি। আচ্ছা, তারপর আপনি চারুকলায় ভর্তি হন। হ্যাঁ। সেটা কত সালের দিকে? এটা 8-9 আচ্ছা, স্নাতকোত্তর দুটোই তো আপনার দুটো হচ্ছে চিত্রকলায়। চিত্রকলার উপরে। আচ্ছা, একটু অভিজ্ঞতার কথা যদি জানতে চাই যে আমরা তো জানি যে চারুকলা বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে একটু ধরনটাও আলাদা, মানে নর্মাল জেনারেল যে পড়াশোনা আমরা যেটা জানি তার চেয়ে একটু আলাদা। একটু শুনি, আপনার মুখেই শুনি যে সেই সময় ক্লাসগুলো কি কি করা হতো। নিশ্চয়ই প্রকৃতির কাছে আবার ছুটে যাওয়া হতো ছবি আঁকার জন্য। আমি জানি না মানে মানে আপনাদের ক্ষেত্রে কি হতো আর কি। অনেক শিল্পীদের কথা তো আমরা এভাবেই শুনেছি। জি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তো অনেক সুন্দর, জি। মানে পাহাড়ি এলাকায়। জি। তো আমি এটা হচ্ছে রাঙামাটির সাথে একটু মানে কানেক্ট করতে পারি আর কি। তো ওখানে খুব ভোরে মানে ঘুম থেকে উঠতাম, ক্লাসে যাওয়ার আগে আমার একজন বন্ধু ছিল, জগন্নাথে এখন শিক্ষক, ওই মারুফ আদনান, আমরা একসাথে ছিলাম। তো ও আর আমি সকালে বের হয়ে মানে স্কেচ, জল রং এগুলো ক্লাসের আগে করতাম। মানে ওই একই ল্যান্ডস্কেপ চিরং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে ল্যান্ডস্কেপগুলো, পাহাড়, গাছ, ঝুপড়ি, তারপর হচ্ছে কলা ভবন, এগুলো নিয়ে কাজ করতাম। মানে ওখানে তো অনেক জারুল ফুলের গাছ আছে, এইগুলো মানে আঁকতাম। তারপরে পেছনে একটা ছোট একটা ঝর্ণা আছে, এই ধরনের ছবিগুলো হ্যাঁ বেশি আঁকা হতো। মানে প্রথম বর্ষ আর হচ্ছে দ্বিতীয় বর্ষ এই মানে ওই সময়ে। তো আমাদের শিক্ষক প্রথমে ছিলেন অলোক রায়, শিল্পী। তো উনি তো আমাদের খুব মানে ভালো মতোই ক্লাস নিত আর কি, মানে একদম কড়া করেছিল। যে আচ্ছা, তখন কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা যে বিভাগ সেটা কি আসলে বিশ্ববিদ্যালয়ে ছিল? হ্যাঁ, এখন তো বিশ্ববিদ্যালয়ে, মানে তখন হচ্ছে বিভাগ হিসেবে ছিল। বিভাগ হিসেবে ছিল। এখন তো আমরা জানি যে চারুকলা ইনস্টিটিউটটা শহরেই অবস্থিত। হ্যাঁ, তখন কি ছিল? তখন শহরে ছিল না। আচ্ছা, তখন হচ্ছে কি আমরা 1 বছরের উপরে ওখানে এই বিশ্ববিদ্যালয়ে ক্লাস করি আর কি। পরবর্তীতে এটা শহরে চলে আসে। পড়াশোনার পাশাপাশি আঁকাআঁকি, এটা কি শুধুমাত্র নিজের ভালো লাগা থেকেই মানে এগোতে থাকলেন, নাকি হয় না অনেক সময় যে একটা ভালো ছবির জন্য, ভালো আঁকার জন্য অনেকে অনেকভাবে অ্যাপ্রিসিয়েট করছে, এই বিষয়গুলো আপনাকে নতুনভাবে অনুপ্রাণিত করতো? সেরকম কোনো ছবির কথা যদি আমরা জানতে চাই, বা সেই সময় আসলে কি হতো যদি শুনি। আমি তো হচ্ছে ওই যখন আর্ট স্কুলে ভর্তি হই রাঙামাটি, ওখানে কিন্তু মানে কিছু প্রতিযোগিতার আয়োজন করা হয়, মানে বিভিন্ন দিবস মানে উপলক্ষে আর কি। তো ওখানে আমরা অংশগ্রহণ করতাম, তো ওখানে পুরস্কৃত হতাম। তো ওই সময় মানে ভালো লাগতো আমার কাছে যে এতগুলো মানুষের সামনে আমি পুরস্কার নিতে যাচ্ছি। তখন মনে হতো যে মানে তখন থেকেই ভালো করা হতো। হ্যাঁ, তখন থেকে মনে হতো যে আমি এই বিষয়ে পড়াশোনা করব, মানে চারুকলার উপরেই মানে। এবং আপনার ছোটবেলা থেকে অনেক অর্জন যুক্ত হতে থাকে জীবনে। হ্যাঁ, সেটা অনুপ্রাণিত করছিল অনেক বেশি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলেন এবং বৃত্তিটা কখন পেলেন? যখন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে চলে গেলেন আপনি? এটা হচ্ছে 2016-তে। আচ্ছা, সেটা কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায়? তখন সবেমাত্র হচ্ছে মাস্টার্স শেষ করে। গল্পটা শুনি, আমরা গল্পটা শুনি কিভাবে হলো, সেই বৃত্তিটা কিভাবে পেলেন? আমি তো ওখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হচ্ছে অনার্স এবং মাস্টার্স দুইটাই করি। তো মাস্টার্সে আমি যখন ওখানে পড়াশোনা করছিলাম, ওই সময় হচ্ছে কি এটা মানে আমি আবেদন করি আর কি এই বৃত্তির জন্য। তো আমি ভাবলাম যে এটা আমাদের যেহেতু মাস্টার্স 1 বছরের, ভারতে তো এটা 2 বছরের করার সুযোগ আছে। তো 1 বছরের মধ্যে হচ্ছে কি মানে দেখতে দেখতে মানে সময়টা শেষ হয়ে যেত, বা হচ্ছে কি কাজ করার ওরকম বেশি সুযোগ কম পেতাম। তো তখন মনে হলো কি আমি যদি এখানে কাজ করার সাথে সাথে যদি ওখানে যদি আমি এটা ট্রাই করে দেখি, মানে যদি হয় তাহলে আমি পড়তে যাব আবার। তো আরেকটা বিষয় ছিল হচ্ছে কি এই
বাইরের টিচারদের সাথে মানে এখানকার টিচার যারা এবং ওখানকার যে একাডেমিক যে কিরকম পার্থক্য ছিল এই বিষয়গুলো, এটা একটা জানার একটা আগ্রহ এগুলো ছিল। ভাবাতো। হ্যাঁ, তো আমি ভাবলাম হচ্ছে কি চিটং ইউনিভার্সিটিতে অনেক ভালো টিচার পেয়েছি, মানে ওনাদের ছাড়াও যদি ওখানে গিয়ে রবীন্দ্র ভারতী বলেন বা অন্য বিশ্ববিদ্যালয় বলেন, যদি আরো নতুন 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 শিক্ষক অভিজ্ঞতা। হ্যাঁ যদি আমি কাছে পাই, হয়তো বা আরো কিছু নতুন কিছু শিখতে পারবো, জানতে পারবো ওখানকার মানে আর্ট প্র্যাকটিসটা কিরকম করে হচ্ছে, কিভাবে হচ্ছে, মানে এটার একটু আগ্রহ ছিল, এজন্য এটার প্রতি মানে একটা আগ্রহ ছিল, এজন্য এবং অ্যাপ্লাই কি করেছি। পার্থক্য দেখলেন আসলে যখন আপনি সেকেন্ড মাস্টার্স করতে গেলেন? এই সংস্কৃতিগত দিক দিয়ে তো তেমন একটা পার্থক্য নেই, কারণ হচ্ছে কি সেখানেও বাঙালি, মানে বাঙালি তো হচ্ছে কি আমি যখন ওখানে গেলাম আবার আমাকে প্রায় মানে মনে করতে হচ্ছে কি আমি নেপালের বা হচ্ছে কি নর্থ ইস্টের, মানে বাংলাদেশ থেকে যে এরকম মানে চেহারার একজন এখানে মানে এসে পড়ছে, এটা অনেকেই মানে দেখলে মনে করতো না আর কি, বা যে বাংলাদেশের, মানে বলার পরে যখন মানে আমি বাংলা বলি একটু অবাক হয়ে যেত, মানে কি মানে সুন্দর করে মানে বলে, মানে এটা ভাবতো। তো ওখানে যাওয়ার পরে কিছু একাডেমিকভাবে কিছু পার্থক্য আছে, যেমন ওখানে এখানে তো পরীক্ষার উপরে বেশি নির্ভর হয় বা ওখানে ক্লাস হয়, ওখানে আবার পরীক্ষার পাশাপাশি হচ্ছে কি একটা ডিসপ্লে যে একটা প্রদর্শনীর মতো আমি যে এই মানে এক্সিবিশন হয় ওখানে, তাই না? ওই ধরনের বলা যায়, মানে আমি যে 6 মাস ওখানে সেমিস্টার সিস্টেম, তো আমি 6 মাসে হচ্ছে একটা সেমিস্টার, তো 6 মাস যে আমি কাজগুলো করব ওই কাজগুলোর একটা ডিসপ্লে হবে মানে 6 মাস পরে। তো ওখানে হচ্ছে ডিসপ্লেতে বাইরে থেকে হচ্ছে কি শিল্পী বা শিক্ষক তারা আসবে, কাজ নিয়ে জিজ্ঞেস করবে। আবার পরীক্ষা শুধু হতো মানে দুটো, মানে একটা হচ্ছে থিওরি আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল। ওই ডিসপ্লের উপর কি কোনো মার্কিং হতো? হ্যাঁ, ওই ডিসপ্লের উপরে বেশি মার্কিংটা ছিল। আর এখানে আমাদের এখানে কিন্তু হচ্ছে কি আমাদের ক্লাসের কাজটা বেশি হতো, ওই ক্লাসে মার্কিং হতো, আর পরীক্ষাটা হচ্ছে কি লম্বা সময় ধরে একটা পরীক্ষা হতো। এগুলো ছাড়া হচ্ছে কি কাজের ব্যাপারে একটু আছে, যেমন ধরেন আমরা এখানে যদি চিত্রকলায় পড়ি, আমরা শুধু পেন্টিং এর মতো কাজ মানে পেন্টিংই করতাম, এখন মানে বিভিন্ন মাধ্যমে কাজ করছে বা আপনি তো দৃশ্যকলায় পড়লেন ওখানে গিয়ে। ওখানে দৃশ্যকলা বলে আর কি, মানে এখানে ওই চারুকলাতে দৃশ্যকলা বলে, আচ্ছা। হ্যাঁ ভিজুয়াল। তো ওখানে আবার এই ডিসপ্লের উপরে একটা নির্ভর ছিল, এরপরে এবং আরো অনেক কিছু শেখানো হতো। হ্যাঁ হ্যাঁ, মানে টেকনিকের উপরে। আর হচ্ছে সে চিত্রকলায় হলেও কিন্তু অন্য ধরনের কাজ করতে পারতো, মানে স্কাল্পচার বা হচ্ছে ইনস্টলেশন। আমি আপনার ডিসপ্লের এই অভিজ্ঞতাটা নিয়েই জানতে চাই। আপনি বলছিলেন যে দুজন সিনিয়র আর্টিস্ট নিশ্চয়ই আসতো সেখানে, এসে তারা দেখতেন, আপনার সঙ্গে কনভারসেশনে আসতো, আপনি কি ভেবে কি এঁকেছেন নিশ্চয়ই, এবং এরপর হয়তো ওনারা মার্কিং করতেন। সেই অভিজ্ঞতা যদি একটা দুইটা ছবি নিয়ে শুনি যে কি ধরনের ছবি ছিল, সে শিক্ষকরা কি বলেছেন? তখন আমাদের মনে আছে যে ওখানে খুব পরিচিত একজন শিল্পী সনাতন দিন্দা বলে, উনি শিক্ষক না, শিল্পী। তো উনি হচ্ছে কি একবার ডিসপ্লের সময় ছিল, তো সাথে আমার অনিন্দ স্যার ছিল, মানে তো ওই সময় আমার কাজগুলো দেখে মানে প্রথমে জিজ্ঞেস করে মানে তুমি কোন জায়গার বা হচ্ছে কি কোনখান থেকে, তো বাংলাদেশ বলার পরে উনি একটু অবাক হয়ে যায়। তো এরপরে কাজগুলো প্রথমে কাজগুলো দেখে, মানে একটা একটা করে সবগুলো কাজ দেখে, কাজগুলো দেখার পরে তারপরে জিজ্ঞেস করে মানে কিভাবে আঁকা বা কেন আঁকা, মানে মানে রংগুলো কি জন্য এরকম হচ্ছে কি। কোন ছবিটা এঁকেছিলেন মনে আছে? নিশ্চয়ই মনে আছে। তখন তো হচ্ছে কি আমরা সিরিজ ওয়াইজ একটা কাজ করতাম, মানে একটা থিমের উপরে, মানে অনেকগুলো তখনও এই বিষয় নিয়েই, মানে জীবন সংগ্রাম বিষয় নিয়ে বা কাপ্তাই লেক, তারপরে হচ্ছে কি প্রাণ প্রকৃতি, মানে এই ধরনের। কোন মাধ্যমে আঁকতেন? অ্যাক্রিলিকে বেশি কাজ করা হতো তখন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ক্যানভাসের উপরে অ্যাক্রিলিক। জি, সেই শিল্পীর কথা শুনছিলাম। তো উনি এসে জিজ্ঞেস করলো যে মানে কেন আঁকা, কিভাবে আঁকা, মানে কি জন্য, এগুলো একদম প্রথম থেকে জিজ্ঞেস করতো, বা আমার আগে মানে কোন জায়গা থেকে ইয়ে করি বা কোন মানে কোন জাতির, মানে আমি এগুলো জিজ্ঞেস করতো। তো ওখানকার মানে যখন জানার পরে যখন ওই কাপ্তাই লেক সম্পর্কে জানে, তখন উনি আবার এটা নিয়ে মানে একটু দেখে আর কি, যে হয়তো অনেকে জানে না তখন ওখানে। তারপর আমি একটা ওই সময় একটা বই একটা প্রকাশিত হয় যে সমারি চাকমার বরপরং নামে। এটা হচ্ছে একটা কাপ্তাই বাঁধের উপরে যারা জায়গা জমি হারিয়ে ওই
ভারতে বা বিভিন্ন জায়গায় চলে 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 যেতে বাধ্য হয়। তো তাদের একটা ইন্টারভিউ ছিল ওইটা, ওই ওই সময় আমি ওই বইয়ের প্রচ্ছদ করি। তো ওই বইটা আমি স্যারদেরকে মানে উপহার হিসেবে দিই আর কি। তো ওনারা তখন মানে এই বিষয়টা নিয়ে খুব জানতে পারে যে কাপ্তাই বাঁধের কারণে আসলে ওখানে কি হয়েছিল। কাপ্তাই বাঁধের কথাই যেহেতু আসলো, এটা নিয়ে তো আমাদের অনেক আগ্রহ রয়েছে এবং কাপ্তাই লেক আমরা আসলে অনেকেই ঘুরতে যাই। এটা একটু বিস্তারিত একটু শুনি যে আসলে সেই সময় সেখানকার জনগোষ্ঠী কিভাবে আসলে বঞ্চিত হয়েছিল, একটু শুনি আপনার কাছ থেকে। কাপ্তাই লেক তো হচ্ছে কি পাকিস্তান পিরিয়ডে, এটা 60-এর দশকে। তো প্রথমে হচ্ছে কি আমি এখানে যখন ছিলাম তখন ভাবতাম যে এই যে টুরিস্টের কথা চলে আসলো বা হচ্ছে একজন মানে বাইরে থেকে যারা ঘুরতে যায়, তখন সে হচ্ছে কি কাপ্তাই লেকটা দেখেই ওখানে যায়, মানে কাপ্তাই লেকের যে সৌন্দর্য বা পাহাড় এগুলো দেখে ওখানে যায়। কিন্তু মানে সে তো জানে না হয়তো বা যে এই লেকের কারণে যে এখানে অনেক মানুষের মানে কিরকম দুঃখ বা দুর্দশা বা হচ্ছে কি জায়গা জমি ছাড়তে বাধ্য হয়। তো আমার মনে হলো যে আমি যেহেতু ওখানকার বা হচ্ছে কি আমার বাবার কাছ থেকে বা আমার দাদির কাছ থেকে জিজ্ঞেস করতাম তখন হচ্ছে কি এখানে লেক মানে কাপ্তাই বাঁধ হওয়ার আগে, পানি আসার আগে এটা কীরকম ছিল ল্যান্ডস্কেপটা, তখন তারা আমাকে বলতো যে এই ধরনের ছিল। তখন হচ্ছে কি অনেক জায়গা জমি ছিল, আমরা চাষ করতাম ওই ধরনের। তো আমি এটা কল্পনার মধ্যে একটা ওইরকম একটা ল্যান্ডস্কেপ কল্পনা করে নিতাম যে এটা আসলে পানির নিচে যাওয়ার আগে এটা কীরকম ছিল। তো এটা এটা তো হচ্ছে ধরেন রাঙামাটি শহরটা তো যেহেতু ওখানে ছিল লেকের, এখন তো লেকের নিচে চলে গেল, মূল শহরটা ওখানে ছিল। এখন তো কাপ্তাই বাঁধ হওয়ার পরে অনেকে এই জায়গায় ওই জায়গায় চলে গেল, মানে চলে যেতে বাধ্য হলো। তো আমি এটা ভাবতাম আর কি, মানে যে আমি তো এখানে থাকি বা আমার দাদিরা আমার বাবারা যখন ছোট ছিল তখন এটার কারণে অন্য জায়গায় সরে যেতে বাধ্য হয়, তাহলে আমি এটার উপরে কাজ করলে কেমন হয়। মানে এই প্রথমে আমার কাজ ছিল ওই কাপ্তাই বাঁধের উপরে, আমার শুরুটাই আর কি। তো এটা যে উন্নয়নের নামে যে ওখানে যে বিদ্যুৎ যাবে বা হচ্ছে কি একটা লেক হবে, এইটার নামে একটা কাপ্তাই বাঁধ করা হয়। কিন্তু আমাদের এলাকায় তো এখনো বিদ্যুৎ যায়নি। মানে বিদ্যুতের নামে যদি করা হতো, মানে আগে তো ওখানকার লোকগুলো হচ্ছে এই সুবিধাটা পাওয়ার কথা, কিন্তু এখানে তো ম্যাক্সিমাম জায়গায় এখনো বিদ্যুৎ যায়নি, যেমন আমাদের গ্রামেই এখনো বিদ্যুৎ পৌঁছায়নি। তো যেটা বললাম যে টুরিস্টরা দেখে হচ্ছে কি সৌন্দর্য দেখে, তো আমি যেহেতু ওখানে থাকি, তো আমি কিভাবে দেখি বা হচ্ছে কি এই বাঁধের কারণে আমাদের যেটা হলো বা যেটা ঘটলো ওখানে, তো এই বিষয়গুলো আমার ছবিতে আসতে পারে। তাহলে হয়তো বা অনেক মানুষ হচ্ছে কি যাওয়ার আগে ওই জায়গা থেকে একটু সম্মান করবে যে আমি একটা লেকে আসলাম, ওখানকার মানুষদের যে এটা বিশাল একটা ত্যাগ, হ্যাঁ, তো সেটা যেহেতু আমি মনে রাখি, আমি এখানে আসার আগে যেহেতু আমি এখানে ময়লা প্লাস্টিক এগুলো কম ফেলি, লেকটা যাতে সুন্দর রাখি। মানে এই যেটা বললাম যে আমাদের স্যারকে যে বইগুলো দেওয়ার পরে আমার একজন স্যার নিখিল স্যার উনি বললো যে আমি বইটা পড়ার পরে পড়তে পারি না, মানে আমি মানে তখন চোখ দিয়ে পানি চলে আসলো, মানে এরকম একটা অবস্থা ছিল। তো আমরা তো এখন শুনে বা ওই রকম একটা অনুভূতিটা মানে বেশি পাচ্ছি না, কিন্তু ওই সময় যারা ছিল বা আমার দাদির কাছ থেকে যখন শুনি তখন আবার এটা মানে উনি যখন বলে তখন এটা বেশি আমি অনুভব করি আর কি, যে একজন মানুষ সরাসরি বলছে যে সে কিভাবে ওই জায়গা ছেড়ে যেতে বাধ্য হয়। তো ওখান থেকে শুরু করে এখনকার যেগুলো ঘটছে বা এখনকার হচ্ছে নগরায়নের ফলে যেভাবে পাহাড় কাটা হচ্ছে, হ্যাঁ, গাছপালা কাটা হচ্ছে, এগুলো তো উন্নয়নের নামে। তো এইটা পাথর উত্তোলন হচ্ছে, মানে সবকিছু অপরিকল্পিতভাবে। তো এগুলো আস্তে আস্তে আমার ছবিতে আসতে থাকে। যেমন ছবিতে কিভাবে আপনি তুলে ধরেন বিষয়টি? এটা আমি প্রথমে ভাবি এটা কি নিয়ে কাজ করা যায়, ভাবার পরে তারপর মাধ্যমটা আমি পছন্দ করি যে এটা পেন্টিং করলে কীরকম হবে, ইনস্টলেশন করলে কীরকম হবে বা স্কাল্পচার করলে কীরকম হবে। তো এটার উপরে তারপর আস্তে আস্তে এগোনো আর কি। মানে প্রথমে হচ্ছে কি কনসেপ্ট ধরে হচ্ছে কি আস্তে আস্তে ওই যে মাধ্যম নিয়ে এগোনো, তারপর ফাইনাল একটা আউটপুট যেটা বের হয়, তারপর মনে হলো যে এইটা কাজটা হয়তো বা দেখানো যেতে পারে মানুষদেরকে বা কোনো প্রদর্শনী দেওয়া যেতে পারে। যেমন আপনার চিত্রকর্মে দুর্দশার কথা ফুটে ওঠে, পাহাড়ি যে জীবনের যে দুর্দশা সংকট, এগুলো কিভাবে আসলে তুলে ধরেন? এগুলো তো হচ্ছে কি একদম পেইন্টিং এবং হচ্ছে ইনস্টলেশন বা হচ্ছে কার্টুন বা হচ্ছে ইলাস্ট্রেশন, মানে এগুলোর কিছু ছোট কিছু পার্থক্য আছে। যেমন কার্টুন যারা করে বা হচ্ছে কি ইলাস্ট্রেশন যারা করে একদম সরাসরি মানে ওই ছবিটা এঁকেই মানে এটা বোঝানো যায়, কিন্তু একটা পেইন্টিং কিন্তু দেখে আপনি আপনার
এটা আপনার যে দৃষ্টিভঙ্গি। হ্যাঁ দৃষ্টিভঙ্গি বা আপনি কিভাবে দেখছেন, মানে এটা একটা ছবি কিন্তু যে বহুমাত্রিক বলে না, ওই জিনিসটা কাজ করে। হয়তো বা আমি আমার দিক থেকে আঁকলাম এটা, কিন্তু আপনি হচ্ছে ওই একজন সাধারণ ওই মানুষ গল্পটা হয়তো বা সেটা বুঝতে সমস্যা হতে হ্যাঁ পারে। না জানা পর্যন্ত হচ্ছে কি আপনি আপনার মতো করে চিন্তা করলেন। হয়তো মানে আমি একটা কাপ্তাই, বিমূর্ত একটা রূপ কি ফুটিয়ে তোলার চেষ্টা করেন। হ্যাঁ আপনি হয়তো বা আমি কাপ্তাই লেক নিয়ে আঁকলাম, আপনি হয়তো বা সমতলে যে বন্যা হয় ওইটা নিয়ে আপনি ভাবলেন, যে পানির ব্যাপারটা তো একইভাবে এটা চলে আসতেছে। তো এই বিষয়টা আর কি, যে আমি আমার গল্প মানে আমার ভিতরে যে অনুভূতি ওইটা আঁকলাম, আপনি আপনার অনুভূতি দিয়ে এটা মানে দেখলেন। মানে পরে হচ্ছে আপনার সাথে আমার যখন কথা হবে তখন আপনি বুঝতে পারলেন যে হ্যাঁ আমার সাথে কিছুটা মিল অথবা অমিল এরকম হতে পারে মানে পেন্টিং এর মধ্যে। তো আমি মানে সরাসরি না আর কি, যে একদম আমি যেটা দেখবো ওইটাই আঁকবো এরকম না। আমি দেখে হচ্ছে কি আমার ভাবনাটা ওখান থেকে নিয়ে তারপর আমি কিভাবে এটা প্রকাশ করব, এটা সম্পূর্ণ যে আসলে শিল্পীর ভাবনা, শিল্পীর চোখ সবসময়ই আলাদা সাধারণ মানুষের চাইতে, এবং শিল্পীর ছবি সবাই আসলে পড়তে পারবে সেটিও আসলে সবসময় ভাবাটা হয়তো সমুচিত না একরকম। তবে ভালো লাগাটা সবসময় থাকবে, এটাই স্বাভাবিক। আমরা একটু জানি যে আপনার প্রথম চিত্র প্রদর্শনী কোথায় হয়েছিল, কেমন হয়েছিল, কি কি ছবি ছিল সেখানে, কি ধরনের ছবি ছিল? প্রথম আমি প্রদর্শনী করি একক যেটা ওটা ছিল যে কলকাতায়, মানে আইসিসিআর যে ওদের নিজস্ব একটা গ্যালারি আছে ওখানে। তো আমি তো 2 বছর যেহেতু ওখানে পড়াশোনা করি, 2 বছরের পরে আমার বেশ কিছু কাজ আমার মানে কাজ করা হয় ওখানে। তো প্রায় 30টার মতো কাজ ছিল, মানে কম বা বেশি হতে পারে, মানে আনুমানিক। ওই কাজগুলো নিয়ে কনসার্টদের সাথে কথা বললাম, যে বললো যে তুমি তো এখানে পড়াশোনা করেছো, অনেকগুলো কাজ আছে তোমার কাছে, তুমি একটা এক্সিবিশন করতে পারো মানে এখানে। তো আইসিসিআর ওই সুযোগটা দিত স্টুডেন্টদেরকে, যে গ্যালারিটা যাতে ব্যবহার করতে পারবে, তারা মানে চাইলে ওখানে প্রদর্শনী করতে পারবে। তো ওই সুযোগটা আমি নিই। তো আমার একদম মাস্টার্স শেষে হওয়ার পরে আমি সবগুলো কাজ নিয়ে মানে এখানে বাংলাদেশে মানে আসার আগে ওই সবগুলো কাজ নিয়ে ওখানে একটা এক্সিবিশন করি। তো আমাদের স্যাররা তো ছিল, তারপর বাংলাদেশ থেকে অনেকে ছিল। তো আমাদের পরে যারা এখান থেকে চলে মানে ওখানে পড়তে যায় তারা ছিল। এই তো অনেকজন মাকে নিয়ে একটা মানে খুব সুন্দর ছিল আর কি এক্সিবিশনটা। মানে ওখানে মূলত যেহেতু আমার পেন্টিং এর উপরে একাডেমিক ভাবে পড়াশোনা করা, ওই পেন্টিং এর কাজগুলোই বেশি ছিল। মানে তো এজন্য এবারে রিসেন্ট যেটা করা মানে গত বছরে 24-এ ওখানে দ্বিতীয় হচ্ছে একক প্রদর্শনী হয়। ওইটার সাথে আবার বেশ কিছু পার্থক্য আছে আর কি ওই কাজের। আমরা কথা বলছিলাম আপনার দুটি প্রদর্শনী নিয়ে। আপনি প্রথম প্রদর্শনীর চাইতে আপনার দ্বিতীয় যে একক চিত্র প্রদর্শনীটি ছিল, আপনি বলছিলেন বেশ কিছু পার্থক্য রয়েছে। আমরা একটু জানতে চাই কি কি পার্থক্য ছিল, এবং যারা দর্শক ছিলেন বা যারা আপনার ছবিগুলো উপভোগ করবার জন্য আসতেন তাদের রেসপন্স কেমন ছিল? পার্থক্য প্রথমে যেটা বলা যায়, আমি প্রথমে ওখানে যেগুলো পেন্টিং এর সংখ্যা বেশি বললাম, এখানে আবার পেইন্টিং, ড্রয়িং বা হচ্ছে কি স্কাল্পচার, ইনস্টলেশন মানে সব ধরনের কাজ রাখার চেষ্টা করেছি। হ্যাঁ, আরেকটা ওখানে প্রথম যে এক্সিবিশনটা ওখানে মানে একাডেমিক একটা খুব প্রভাব ছিল, যে একটু রিয়েলিস্টিক করে ছবি আঁকা বা হচ্ছে কি ভাবনার চাইতে হচ্ছে কি দেখার বিষয়টা বেশি প্রাধান্য পেত। তো এখানে আবার হচ্ছে কি রিয়েলিস্টিক ভাবে আঁকার চাইতে হচ্ছে কি আমি কি ভাবছি ওইটা কিভাবে আঁকা যায় বা ওইটা কিভাবে দেখানো যায়, ওই কনসেপ্টের উপরে জোরটা বেশি ছিল আমার কাছে মনে হয়। তো এটা হলো মানে সবেমাত্র গত বছরে কলাকেন্দ্রে। তো কলাকেন্দ্রে যারা আসে মানে তারা হচ্ছে কি সবাই মানে শিল্পকে পছন্দ করে, তারপরে আর্টিস্ট যারা মানে ওই বিষয়ে যারা কাজ করছে তারাই মূলত হচ্ছে ওখানে হ্যাঁ দর্শক থাকে। তো ওখানে নতুন শিল্পীদের সাথে হচ্ছে পরিচয়, আলাপ, তারপরে কাজ নিয়ে আলোচনা, মানে আরো কিভাবে কাজটা ভালো করা যায় এটার একটা বিশাল সুযোগ থাকে আর কি ওখানে, মানে এই কলাকেন্দ্রে যেটা বললাম। তো ওখানে কতগুলো ছবি স্থান পেয়েছিল এখানে আনুমানিক 50-এর উপরে ছিল। মানে দুটো প্রদর্শনী মিলে নাকি? না কলাকেন্দ্রে। হ্যাঁ, আচ্ছা প্রথমে বললাম যে 30টার মতো, যেটা এখন যেটা রিসেন্ট ওটা 50-এর কাজ ছিল। তো ওখানে তো শুধু শিক্ষক বা হচ্ছে কি যারা স্টুডেন্ট মানে ওখানে পড়াশোনা করছিল তারাই দর্শক ছিল, কিন্তু এখানে হচ্ছে কি শিল্পী, শিক্ষক, তারপরে ছাত্র, তারপরে বাইরের যারা পছন্দ করে কাজ, মানে ওই ধরনের বিশাল একটা মানে দর্শক ছিল আর কি। মানে আমি মোটামুটি হচ্ছে প্রতিদিনই লোক আসতো মানে কাজ দেখার জন্য।
তো প্রতিদিন হচ্ছে এক একজনের সাথে পরিচয় হতো বা আমাকে জিজ্ঞেস করতো যে এই ছবিটা দিয়ে কি বুঝিয়েছেন। তখন আবার অনেকেই ওই যে একই বিষয় যে এগুলো সম্পর্কে মানে পাহাড় নিয়ে সম্পর্কে হ্যাঁ মানে আপনার ছবির মধ্য দিয়ে আসলে পাহাড়ের মানুষের যে ভেতরের যে কষ্ট দুর্দশা সেটা হয়তো বা মানুষ অনেক বেশি অনুভব করতে পেরেছে। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে ধরেন আমরা একটা গান শুনলে যেভাবে অনুভব করি বা একটা ছবি দেখলে যেভাবে অনুভব করি, তারপরে একটা জিজ্ঞাসা তৈরি হয় যে এটা দিয়ে কি হতে পারে। হ্যাঁ, তখন আবার আমার সাথে কথা বলতে অনেকে আসে, তখন জানে হচ্ছে কি হ্যাঁ এই বিষয়গুলো হচ্ছে মানে যেটা ওখানে ঘটলো বা এখন যেগুলো হচ্ছে, তখন এই বিষয়গুলো নিয়ে ধারণা তৈরি হয় বা অনেকে আগে জানতো, অনেকে আগে জানার কারণে হচ্ছে কি সহজেই এটা মানে রিলেট করতে পারতো বিষয়টা, তো তাদের কাছে বেশি হয়তো বা উপভোগ্য মনে হতো মানে এইটা। তো যারা জানতো না তারা মানে দেখেই হয়তো বা কিছু একটা ভেবে তারপর জিজ্ঞেস করতো যে এটা আমি এই ধরনের ভাবলাম, এটা কি না, তখন হয়তো বা মিলে যেত। অথবা আসলে আমরা জানি যে সংস্কৃতির তো অনেকগুলো মাধ্যম, তার মধ্যে আমরা গানটাকে ভাবি যে সবচেয়ে বেশি সহজবোধ্য সাধারণ মানুষের জন্য, এবং সবচেয়ে বেশি কঠিন আমার মনে হয় যে এই ছবির সঙ্গে নিজেকে কানেক্ট করা, বোঝা। কারণ শিল্পী তো যে বললাম, শিল্পীর চোখ এবং শিল্পীর চিন্তা ভাবনাটা তো আসলে সাধারণ মানুষের মতো না। সেই জায়গা থেকে যে রেসপন্সের কথা আমি বলছিলাম, রেসপন্সটা কেমন ছিল? আর সেই প্রদর্শনী থেকে কি মানে বিক্রি করবার কোনো ব্যবস্থা ছিল মানে? আচ্ছা, কেমন বিক্রি হতো সবকিছু মিলে যদি একটু জানি। না, বেশ কিছু কাজ বিক্রি হয়েছে ওখানে। তো ধরেন আর্টিস্টের সংখ্যা বেশি বা হচ্ছে কি বায়ার যারা কাজ সংগ্রহ করে তার সংখ্যা খুব কম মানে ওই গ্যালারিতে, তারপরেও কিন্তু বেশ কিছু কাজ আমার মানে বিক্রি হয়েছে আর কি। তো আমার কাছে মনে হয় যে আমার কাজগুলো শুধু মানে পেইন্টিং বা হচ্ছে কি একটা শিল্পকর্ম না, একটা এটা ডকুমেন্ট যে যেহেতু একটা ইতিহাসের কথা বলে, যে এটা হচ্ছে কি একটা মানে ওখানকার পাহাড়ি জাতিগোষ্ঠীর কথা বলছে, তো এটা একটা মানে ডকুমেন্টের মতোই আমার কাছে মনে হয়। তো এটা বিক্রি না হলেও আমার কাছে খুব খারাপ লাগে না, কারণ আমার কাছে সংগ্রহে থাকলো এটা 10-20 মানে 20-30 বছর পরে এটা একটা ডকুমেন্ট হয়েই থাকবে। হ্যাঁ, এবং আপনার এই কথা সূত্র ধরে আসলে বিখ্যাত শিল্পী ভিনসেন্ট ভ্যান গগের কথাই মনে পড়ছিল, যে তারা তো একটা সময় যখন জীবিত ছিলেন তাদের শিল্পকর্ম, তাদের সৃষ্টিকর্ম এগুলো আসলে বিক্রি হতো না, তারা অপেক্ষা করতো ঘন্টার পর ঘন্টা। তারপর একটা সময় আসলে তারা যখন এই পৃথিবী ছেড়ে চলে যান তখন সেগুলো হাজার কোটি টাকা দিয়ে বিক্রি হয়। হ্যাঁ, এখন অনেক টাকা দিলে পাওয়া যায় না আর কি মানে। একদমই তাই। এবং এই ভিনসেন্ট ভ্যান গগের কথা যেহেতু বললাম, এমন কোন শিল্পী আছে যার মাধ্যমে আসলে আপনি অনুপ্রাণিত হন? শিল্পী, শিক্ষক মানে আমাদের আমার মামুন স্যার, অলোক স্যারদের কাজ খুব ভালো লাগে। তো এছাড়া হচ্ছে কি আমার কাছে মনে হয় যে আমরা যাদেরকে চিনি বা যাদেরকে মানে দেখছি মানে তাদের কিছু প্রভাব কাজ করে একটা শিল্পীর উপরে। যেমন আমি যদি বলেন যে কোন গায়ককে ভাল লাগে, তো ওইটার চাইতে হচ্ছে কি কোন গানটাকে ভাল লাগে এটা বেশি বলা সহজ, মানে কারণ সৃষ্টিকর্মের মধ্য দিয়ে আসলে আমরা সেই শিল্পীর কাছে পৌঁছাই। একজন শিল্পী হচ্ছে যখন অনেকগুলো পেইন্টিং করে বা অনেকগুলো হচ্ছে কি শিল্পকর্ম তৈরি করে, ধরেন 20টা বা 30টা করলো, আমার ওখান থেকে একটা কাজ ভালো লাগলো, মানে গানের মতো, মানে একটা অ্যালবাম থেকে আমার একটা গান ভালো লাগলো ওই রকম। তো আমি মানে আমি মনে করি যে হচ্ছে কি মানে সবারই একটা মানে নিজস্ব একটা চিন্তা ভাবনা, একটা ধারা মানে নিয়ে কাজ করে, স্টাইল থাকা উচিত। হ্যাঁ, তো সবার থেকে আমরা নিই, মানে বিশেষ করে আমরা নবীনরা মানে সবার কাজ দেখি, সবার কাছ থেকে আমরা টেকনিকগুলো হচ্ছে কি আমরা অনেক সময় নিই, অনেক সময় হচ্ছে কি চিন্তা ভাবনাগুলো হচ্ছে কি আমরা নিই, এই ধরনের মানে। তো এই নির্দিষ্ট করে মানে বলা কঠিন আর কি, মানে কোন শিল্পীর কাজ মানে সবার কাছ থেকে আমি নিচ্ছি এবং সবার কাছে মনে হয় যে অনন্য হয়ে উঠছে। আমার কাছে মনে হয় যে এটাই মানে সবার কাছে আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। নিশ্চয়ই। আপনার এই চমৎকার যে প্রদর্শনী হলো, চমৎকার কিছু ছবি নিয়ে আমরা কথা বলছি, আমার মনে হয় এই ফাঁকে কিছু ছবি আমরা দর্শকদেরকে দেখাবো, এবং আমরা না দেখলেই নয়। চলুন আমরা একটু দর্শকদেরকে দেখাই আনিস, তারপর আমরা আবারও ফিরতে চাই, সাথে আমরাও দেখব। দর্শক, আমরা দেখতে চাই চিত্রশিল্পী জয়ত চাকমার আঁকা কিছু ছবি।
চমৎকার কিছু ছবি চমৎকার। দেখলাম না আমরা যদি এই ছবিগুলো নিয়ে যদিও কথা বলছিলাম একক চিত্র প্রদর্শনী আপনার দলীয় কিছু প্রদর্শনীর ছবিও মনে হয় এখানে ছিল হ্যাঁ সেগুলো নিয়েও যদি একটু আমরা শুনি। আমার দলীয় বেশ কিছু মানে দলীয় প্রদর্শনীতে কাজ মানে অংশগ্রহণ করা হয়েছে, তো একদম মানে একটা একটা করে বলতে গেলে তো অনেক মানে জি। সময়ের ব্যাপার। আর হচ্ছে কি বাইরেও ছিল এবারে যে জেনেভাই যেটা ওখানে একটা প্রদর্শনী আয়োজন করে, আচ্ছা। ওখানে দুটো কাজ ছিল আমার পেইন্টিং। তারপরে ভারতে যখন ছিলাম ওখানে দলীয় বেশ কিছু প্রদর্শনীতে অংশগ্রহণ করি। তারপর নেপালে আর হচ্ছে আবুধাবি, শ্রীলঙ্কায় গত বছরে কলম্বো স্কোপ যেখানে হয় ওখানেও কাজ প্রদর্শিত মানে হয়। তো এখানে আবার শিল্পকলায় যেসব মানে আয়োজন করে শিল্পকলা মানে এটা জাতীয়ভাবে। আমরা যদি দেশের বাইরের কথাই বলি, দেশের বাইরের মানে বিষয়টা যেহেতু উঠেই আসলো, দলীয় চিত্র প্রদর্শনী সেখানকার রেসপন্স কেমন ছিল, দর্শকদের সাড়া কেমন ছিল, আপনার ছবিগুলো তারা কতটুকু কানেক্ট করতে পেরেছে যদি একটু জানি। নিশ্চয়ই কথা বলেছে আপনার সঙ্গে আপনার ছবি নিয়ে। গত বছরের জানুয়ারিতে এই কলম্বো স্কোপ নামে যেটা শ্রীলঙ্কায় কলম্বোতে হয়, জি। তো ওখানে আমরা বাংলাদেশ থেকে 4জন শিল্পী অংশগ্রহণ করে, তো ওখানে আমার একটা ইনস্টলেশন ওখানে প্রদর্শিত হয়। তো ওখানে আবার ওপেনিং এর পরে যে একটা ইয়ে থাকে যে রুটিন ওয়াইজ একটা যে ওই শিল্পী ওই সময় ওখানে কাজের সামনে থাকবে, ওই সময় করেই দর্শকরা ওখানে যাবে, যাদের যেটা জিজ্ঞেস করার ওখানে করবে ওইরকম। প্রথমে হচ্ছে শিল্পী কথা বলবে কাজ নিয়ে, তারপরে হচ্ছে কি বাদ বাকিরা বিভিন্ন দেশ থেকে ওখানে, শুধু বাংলাদেশের না বিভিন্ন দেশ থেকে ওখানে আসা। অনেক বড় একটা প্রদর্শনী ছিল এটা, মানে তিনটা গ্যালারি ছিল, তিনটা গ্যালারি মিলে পুরো একটা প্রদর্শনী আয়োজিত হয়েছিল। আপনি দেশে প্রদর্শনী করেছেন, দেশের বাইরেও প্রদর্শনী করেছেন, পার্থক্যটা কি? ওখানকার দর্শক আর এখানকার দর্শকদের মধ্যে দৃষ্টিভঙ্গির কি আদৌ কোনো পার্থক্য আছে? নিশ্চয়ই আছে, শুনি। আমার মনে হয় আমার চেয়ে এটা দর্শকরা বেশি ভালো জানবে। তারপরেও মনে হয় যে ওখানকার মানে খুব জানার একটা ইচ্ছা থাকে আর কি বাইরের, যে এই কাজটা কিভাবে এখানে আসলো, বা মানুষের আগ্রহটা অনেক বেশি। যেমনটি আপনি বলছিলেন যে প্রদর্শনীর কথা, খুব চমৎকার সব অভিজ্ঞতা যুক্ত হয়েছে নিজের জীবনে। শুনি, প্রদর্শনী নিয়ে আরো কিছু কথা শুনতে চাই, আর একটু বিস্তারিত জানতে চাই যে কোনো মজার কোনো অভিজ্ঞতা আছে কিনা। এবারে যেটা হলো মানে জেনেভাতে, মানে ওখানে তো ওই আমাদের যে 8জন পুরস্কৃত হয় তাদের কাজ এবং হচ্ছে কি আগে যারা পুরস্কৃত হয়েছিল ওই সবার কাজ মিলে একটা প্রদর্শনী আয়োজন করে ওখানে। তো ওখানে বাংলাদেশের দুজনের সাথে দেখা হয়, ওরা ওখানে থাকে, কাজ করে, মানে চাকরির সূত্রে থাকে আর কি। তো তখন হচ্ছে কাজ নিয়ে আলোচনা হয়েছিল অনেক ওখানে। আবার বাইরের যারা আর্টিস্ট বলি বা ওখানে যারা কাজ করে তারা মানে কাজ সম্পর্কে দেখলাম যে মানে দেখে চলে গেল এরকম না আর কি, যে দেখার পরে আর্টিস্টকে খুঁজে। তো আমি ধরেন একটা প্রোগ্রামে ওখানে একটা জায়গায় কথা বলছি, তো কিছুক্ষণ পর একজন মানে ডাকতে যায় আমাকে যে আপনাকে আপনার কাজের সামনে একজন আপনার জন্য ওয়েট করছে, আবার কিছু নাকি জানার আগ্রহ মানে এরকম। তো আবার গিয়ে কথা বলে আবার চলে আসে, আবার ওখানে আবার একটু পরে আরেকজন যায়, যে আরেকজন মানে ওখানে আছে যে কাজ সম্পর্কে জানতে চাচ্ছে ওই ধরনের। তো ওখানে দেখলাম যে হচ্ছে কি মানে এই কাজ নিয়ে বলতে 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 মানে পুরো সময়টা শেষ আর কি, মানে ওই কখন ছবি তুলবে বা হচ্ছে কি কাজের সাথে ওই সুযোগটা খুব কম মানে। আর এখানেও কিন্তু মানে এরকম যে হয় না তা না, এখানে তো আবার কলাকেন্দ্রে একদম শেষের দিন একটা ইয়ে থাকে, প্রোগ্রাম থাকে যে আর্টিস্ট রক নামে, যে ব্রিফ করতে। হ্যাঁ, এখানে আর্টিস্ট থাকবে, বাইরের হচ্ছে 2জন শিল্পী বা হচ্ছে কি যারা শিল্প সমালোচক বা দর্শকরা মানে থাকবে, মানে একদম ঘোষণা দিয়ে হচ্ছে কি ফেসবুকে বা হচ্ছে কোনোখানে পোস্টার দিয়ে জানানো হয় যে এই তারিখে এটা হবে, আপনারা আসতে পারেন। তো তখন হচ্ছে কি কাজ নিয়ে অনেকে জিজ্ঞেস করে। তো আমার কাছে মনে হয় কি যে এই যে প্রশ্ন করা বা উত্তর দেওয়া এটা খুবই দরকার। মানে অনেক সময় মনে হয় যে আসলেই তো এই প্রশ্নটা যে করলো আমি, তখন আমার কাছে উত্তর থাকে না। আচ্ছা, তখন ভাবতে হয় যে আমি পরবর্তীতে কাজ করার সময় এটা কি হবে, মানে এটা সেই উত্তর খুঁজতে গিয়েও আসলে অনেক কিছু বের হয়ে চলে আসে বা হচ্ছে শেখা হয়।
তো এটা বেশি মনে হলো আর কি, একজন শিল্পীর মানে শুধু আমি নিজে আঁকলাম, প্রদর্শিত করলাম, চলে আসলাম, এরকম না আর কি ব্যাপারটা। যতই হচ্ছে দর্শকদের সাথে বা অন্যান্য শিল্পীদের সাথে কথাবার্তা হয়, ততই হচ্ছে কি কাজের অগ্রগতি এটা বেশি হয়। আসলে একজন শিল্পীর জন্য এটা ভীষণ উপভোগ্য, হ্যাঁ তাই না? আর উপভোগ মানে নতুন নতুন মানুষের আগ্রহ কিন্তু তাকে সৃষ্টিশীলতার দিকে আরো বেশি নিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ একদম চমৎকার। আপনি ছবি আঁকাকে ভালোবাসতেন, সেটাকে পেশা হিসেবে নিয়েছেন, এখনো কাজ করে যাচ্ছেন। একটা সময় পর্যন্ত ভাবা হতো, এখনো অনেকে ভাবেন, সেটা হচ্ছে চারুকলা নিয়ে পড়াশোনা করলে লাইফটা একটু চ্যালেঞ্জিং হয়ে যাবে, হ্যাঁ, চাকরি না পাওয়ার একটা ব্যাপার অনেকের মধ্যে একটা কাজ করে এই ধরনের চিন্তা। এখন আসলে পরিস্থিতি কতখানি বদলেছে, মানে আপনার দৃষ্টিভঙ্গি বা আপনার জায়গা থেকে যদি একটু বলেন। আমার কাছে মনে হয় যে এখনো ওইটা হয়, মানে খুব একটা হয়তো আর্টিস্টের সংখ্যা মানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাড়ার মানে ওই সাবজেক্টটা নিয়ে আসার জন্য হচ্ছে কি দিনে দিনে শিল্পীর সংখ্যা বেড়ে যাচ্ছে, হচ্ছে কি স্টুডেন্টের সংখ্যা বেড়ে যাচ্ছে। তারপরেও কিন্তু অনেকেই হচ্ছে কি এই সাবজেক্টের উপরে খুব একটা মানে পারিবারিক দিক দিয়ে মানে খুব মানে আগ্রহ দেখায় না আর কি। আমি যখন মানে ইন্টারমিডিয়েট পাস করি তখনও তো হচ্ছে কি আমার বড় ভাই যিনি ছিল, তো উনি বলে হচ্ছে কি সে যেহেতু ছবি আঁকা নিয়ে পছন্দ করে এটা নিয়ে পড়তে হবে। আবার মা বাবা চিন্তা করলো হচ্ছে কি এটা নিয়ে পড়লে কি হবে, বা হচ্ছে হ্যাঁ অন্য সাবজেক্টে পড়লে তো হয়তো বা ছোট চাকরি বাকরি করে হয়তো বা ইয়ে করতে পারবে। তো আমি আমার কাছে মনে হলো হচ্ছে কি নিজে যেটা পছন্দ মানে নিজে যেটা হচ্ছে যেটার প্রতি ঝোঁক বেশি ওটাতে পড়া উচিত। আর এখনো হচ্ছে এটা, এখন তো কাজের অনেক বৈচিত্র্য বেড়েছে, যারা চালু করার শিক্ষার্থী তারা কিন্তু তাদের সৃজনশীলতার জায়গা থেকে অনেকের চেয়ে এগিয়ে, এবং আপনার জীবনে চমৎকার সব অর্জন যুক্ত হয়েছে। আপনি যদি খুব স্বাভাবিক একটা জীবন যাপন লিড করতেন, একটা 9টা 5টা একটা জব করতেন, আপনি এই চমৎকার জীবন, এই জীবনটাকে আসলে পেতেন না, তাই না? হ্যাঁ, আমি সেজন্য হচ্ছে কি ওই যে একটা স্কুলে ছিলাম, ওখানে 2 বছর ছিলাম, তো মনে হলো যে আমি এখানে এই যদিও বা মানে একজন মানে ছবি আঁকার শিক্ষক হিসেবেই ছিলাম, তারপরে মনে হতো যে আমি তো আমার নিজের কাজটা করার প্রতি মানে একদম মানে সময় পাচ্ছি না, নিজের কাজের মানে কখন কাজ করব। তো পরে আমার মনে হলো যে আমি চাকরি ছেড়ে দিয়ে আমি নিজের মতো করে কাজ করি। ওই 21-এর পর থেকে 24, এখন 25 এখন হলো, এখন থেকে মানে ওই সময় থেকে এখন নিজের মতোই কাজ করছি। শিল্পীদের আসলে অলস সময় খুব প্রয়োজন, কি বলে নিশ্চয়ই, হ্যাঁ তাই না? শুধু অলস সময় না, আমার মনে হয় চিন্তা করার জন্য, চিন্তা করবার জন্য একটা সময় দরকার। হ্যাঁ, কোনো ধরাবাঁধা নিয়মের মধ্যে আসলে শিল্প সংস্কৃতির চর্চা হয় না একদমই। আমরা একটু সেই জায়গা থেকেই জানি যে আপনি তো প্রকৃতির কাছেই চলে যান বা ঢাকায় থাকেন, সবকিছু মিলে কি সেই প্রাচুর্যে ভরা সেই গ্রাম কি এখনো আছে আপনার? মানে প্রাকৃতিক সেই সৌন্দর্য এখনো কি রয়েছে কিনা আপনার ছবি আঁকার ক্ষেত্রে আপনি খুঁজে পান কিনা? আপনার সেই গ্রামের কথা, সেই পাহাড়, সেই পাহাড়িদের যে জীবন সংগ্রাম দিয়ে আপনার ছবি আঁকা শুরু, সেই লেক এখনো আছে, ওই সৌন্দর্য এখনো আছে। হয়তোবা আমরা বিভিন্ন জায়গায় ওই সৌন্দর্যগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, মানে বিভিন্ন কারণে, নগরায়নের ফলে। তো আমাদের গ্রামটা এখনো ওভাবে আছে, এখনো ওই আগের মতোই, এখনো বিদ্যুৎ নেই। তো আমি এই সুযোগ পেলে গ্রামে যাই, আমার দাদিরা থাকে, আমার ওখানে কাকারা থাকে, তো তাদের সাথে দেখা করতে যাই। তারপরে ওখানে অনেক বন্ধু বান্ধব আছে, তাদের সাথে দেখা করতে যাই। মানে কয়েকদিন আগে গেলাম গ্রামে, একদম মানে পরিবারের ভাই বোন মিলে মানে যারা যারা আছে সবাই মিলে ওখানে দল বেঁধে চলে যায় আর কি, মানে সুযোগ পেলেই। তো ওখানে তো বোট নিয়ে যেতে হয়, তো ওই জার্নিটা খুব ভালো লাগে আমার কাছে। হ্যাঁ, তো ওইটার উপরে মানে আসা যাওয়া তো সময়ের ব্যাপার, মানে ওখানে পুরো একটা দিন থেকে আবার সন্ধ্যার দিকে চলে আসে, বা হচ্ছে কি অনেক সময় ওখানে থাকাও হয়। মানে রাতের বেশি সময়টা বেশি ভালো লাগে, মানে একদম নীরব, মানে কোনো কিছু শব্দ একদম নেই, মানে শুধু পাখির আর পেঁচার কিছু মানে ডাক শোনা যায় মাঝে মধ্যে, এরকম। মানে আপনাদের বাড়িটা ঠিক বেশ গহীনে? গহীনে বলা চলে, কিন্তু অত না। মানে আমাদের ওখান থেকে আবার রাতে আপনি রাঙামাটি শহরের সব লাইট এগুলো দেখতে পাবেন। একদম পাহাড়ে একটু উপরে গেলেই। শহরে পৌঁছাতে কত সময় লাগে আপনাদের বাড়ি থেকে? 40 মিনিট লাগে আমাদের। 40 মিনিট লাগে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই যে পাহাড়িদের জীবন সংগ্রাম এবং লেক যেটি বলছিলাম, বা পাহাড়, যেটা আপনার আসলে আপনার আঁকাকিতে সবার আগেই ফুটে ওঠে, এখন পর্যন্ত কি সেই বিষয়গুলোই আছে নাকি একটু পরিবর্তিত হয়েছে? নগরায়ন, যেহেতু এখন নগরে বসবাস, নগরায়ন, অপরিকল্পিত নগরায়ন যদি আমি বলি, যে সেই চিত্রগুলো কি আপনি আনছেন কিনা? হ্যাঁ, ওগুলোই আছে। তো ওগুলো আছে। আমার কাছে মনে হয় যে অনেকেই বলে যে তুমি এই বিষয়টা নিয়ে কেন বারবার কাজ করছো, বা আমার কাছে তখন মনে হয় যে বিষয়গুলো তো বারবারই
মানে ঘটছে, মানে যেগুলো হচ্ছে এখন, জি। মানে এগুলো এমন না যে এখানে হলো মানে এখানে বন্ধ হয়ে গেল, না, এগুলো তো প্রতিনিয়তই হচ্ছে। তো এগুলো যতদিন হবে আমার কাজগুলো হয়তো বা ওভাবেই চলবে, মানে হয়তো বা বিষয়টা একই থাকবে, অথবা কিন্তু বিভিন্ন মাধ্যমে আসতে পারে আর কি, যে আমি পেন্টিং করলাম বা পরবর্তীতে হচ্ছে এটা স্কাল্পচার বা ইনস্টলেশন বা ভিডিও আর্ট। আমি ওই এখন মাধ্যমের উপরে বেশি জোর দেওয়ার চেষ্টা করছি, যে বিষয়টা ঠিক রেখে এটা আবার কিভাবে ডিসপ্লে করা যায় বা কিভাবে এটা আরো সুন্দর করে ফুটিয়ে তোলা মাধ্যমের যায়। কথা যেহেতু আসলো, কোন মাধ্যমে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমি তো এমনি অ্যাক্রিলিকে বেশি কাজ করি, মানে ক্যানভাসে, কিন্তু আমি রিসেন্ট মানে সুই সুতা, যেহেতু সুতা এবং তুলার একটা সম্পর্ক আছে আমাদের সাথে, যে আমার মা নিজে হচ্ছে ওই যে আমরা বেইন বেইন বলে যেটা হাতে বুনে, ওইটা বেইন বুনতো, মানে সুতা অনেকে তুলা থেকে নিজেরাই সুতা উৎপাদন করে তৈরি করে, আর আমাদের মেয়েরা যেগুলো পরিধান করে পিনন হাতে যেগুলো বলি, ওগুলো তো নিজেরাই তৈরি করে। তো আমি এই সুই সুতা এগুলো নিয়ে, কাপড় এগুলো নিয়ে একটু মানে কিছু কাজ করেছি রিসেন্ট। তারপর রাজবাড়িটা নিয়ে কিছু কাজ করা হয়েছে, যে কাপ্তাই লেকের ফলে যে পুরাতন রাজবাড়ি থেকে পানির নিচে চলে যায়, ওইটার একদম আদলে কিছু স্কাল্পচার তৈরি করা হয়েছে। এটা রিসেন্ট ইয়েতে ছিল, প্রদর্শনীতে ছিল। তো আমার ওই মাধ্যমটা চেঞ্জ হচ্ছে আর কি, কিন্তু বিষয়টা একই রয়ে গেছে। আচ্ছা, একটু ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে যদি জানি, কি চিন্তা ভাবনা রয়েছে? এটা তো অনেকে জিজ্ঞেস করে, তো মানে আমার কাছে মনে হয় যে জানি না অন্যান্য শিল্পীদের কিরকম ভবিষ্যৎ পরিকল্পনা থাকে, তবে আমার কাছে এরকম ভবিষ্যৎ পরিকল্পনা নাই আর কি। মানে আমি বর্তমানকে নিয়ে নিশ্চয়ই বাঁচি। আমি এই সামনে যেটা হলো ওইটা নিয়ে কাজ করি। সামনে হয়তো প্রদর্শনী আছে, কাজ করলাম, বা আমার ড্রয়িং করতে বা পেন্টিং করতে ভালো মানে লাগছে, কাজ করলাম। আবার ভালো না লাগলে হচ্ছে বাইরে ঘুরতে গেলাম বা এরকম, মানে অথবা সিনেমা দেখলাম। নতুনদেরকে নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই? কেন বলছি যে আমরা যতটুকু জেনেছি যে পাহাড়ি সম্প্রদায়ের যে তরুণরা রয়েছে তারা অনেকেই আপনাকে দেখে অনুপ্রাণিত হচ্ছে, তাদেরকে নিয়ে কোনো চিন্তা ভাবনা আছে কিনা, বা সেই জায়গা থেকে নিজের করণীয় কি বা কিছু করছেন কিনা আপনি? এখন তো মানে করণীয় বলতে মানে যে কাজ করবে তার উপর বেশি নির্ভর করে, মানে খুব একটা বাইরে থেকে যে একজন মানে সবকিছু করে দিবে, মানে শিল্পকর্ম তো এরকম করে হয় না আর কি। তো আপনার কাছে যদি একটা পেন্সিল একটা কলম থাকে, ওইটা নিয়ে আপনি অনেক কিছু করতে পারেন। মানে একদম মানে ওরকম না যে আমার মানে অনেক টাকা দিয়ে রং কিনতে হবে, ক্যানভাস তৈরি করতে হবে। এখন আমার মনে হয় যে এক সময় তো ছিল এটা, মানে অনেক রঙের দাম, ক্যানভাসের দাম, মানে আমি কিভাবে আমার ছেলেকে বা চারুকলায় পড়াবো। কিন্তু আমার কাছে এটা মানে খুব বেশি মানে ম্যাটার করে না আর কি বিষয়টা। আমার কাছে আগ্রহটাই বেশি ইয়ে করে, যে ওইটা বেশি মনে হয় যে একটা আগ্রহ থাকলে সেই করতে পারবে। তো যখন তরুণ যারা আছে তারাও অনেক ভালো ভালো কাজ করছে। এখন তো ফেসবুকে সবকিছু দেখে যে হ্যাঁ দাদা ওখানে গেল বা একটা এক্সিবিশনে কাজ করলো, আমরাও করি বা আমরাও কাজ করি, ওইটা একজনকে দেখে আর মানে আগ্রহ তৈরি হয়। তো এই আগ্রহ যদি যতদিন থাকবে ততদিন মানে সে ভালো কাজ করবে, মানে আমার মানে ব্যক্তিগতভাবে কিছু করার প্রয়োজন পড়বে না তখন। হয়তোবা আমরা রাস্তা বলতে পারি এভাবেই করলে এই জায়গা যাওয়া সম্ভব, কিন্তু একদম মানে সবকিছু তৈরি করে দেওয়া সম্ভব না আর কি। যেমন আমাদের শিক্ষকরা যেটা করতো, যে আমাদের পাতটা তৈরি করে হ্যাঁ ওইটা দেখিয়ে দেওয়া, তারপর ওইটার ওই পথে হচ্ছে কি আমি হাঁটবো কিনা হাঁটবো না, এটা হচ্ছে ছাত্রের ব্যাপার আর কি। তো এটাই তরুণ যারা কাজ করছে, কাজ করে গেলেই কিছু না কিছু একটু ছোট্ট করে একদমই শুনতে চাই বর্তমান সময়ের ব্যস্ততা কি করছেন, কি আঁকছেন? যে যদিও আপনি বলছিলেন যে আমার আসলে কোনো ওইরকম কোনো চিন্তা ভাবনা নিয়ে আপনি কাজ করেন না, যখন যেটা মনে হয় সেটাই, এই সময় কি করছেন? এখন কিছু ড্রয়িং এ কাজ করছি, ছোট ছোট কিছু কাজ। তো যখন মনে হয় যে এটা আরো বড় করে বা অন্য মাধ্যমে বা হচ্ছে পেন্টিং করা যাবে, তখন ওই ড্রয়িংটা থেকে নিয়ে একটা পেন্টিং করি। আমি ড্রয়িংটা করতে বেশি পছন্দ করি আর কি, মানে এটা সহজে করা যায়। একটা খাতা নিয়ে আমি যদি যে কোনো জায়গায় চলে গেলাম এটা করতে পারবো, কিন্তু পেন্টিং করতে গেলে তো একটা আয়োজন লাগে। ড্রয়িংটা করতে গেলে হয়তো বা ওই রকম একটা আয়োজন দরকার হয় না, কিন্তু ওই ছোট একটা ড্রয়িংটাও কিন্তু অনেক কিছু বলতে পারে। মানে আমরা অনেকে ড্রয়িংটাকে মানে খুব একটা গুরুত্ব দিই না, যা মনে করে হচ্ছে কি এটা ড্রয়িংটা হচ্ছে পেন্টিং এর আগেই করে, কিন্তু এখন ড্রয়িংটা তো নিজে একটা মাধ্যম। মানে এটা নিয়ে কিন্তু মানে ছোট একটা কাজও বিশাল কিছু মানে বলতে পারে আর কি, আমার কাছে এটা মনে হয়।
আচ্ছা, আপনি যেহেতু একজন চিত্রশিল্পী, যারা ছবি আঁকছে বর্তমান সময়, যারা ভালো চিত্রশিল্পী হতে চায়, তাদের বিষয়ে আপনার কি পরামর্শ থাকবে? এই তো কাজ করে যাওয়া, আর সবার জন্য হচ্ছে শুভকামনা। কাজ করে গেলে মনে হয় আমার আর কিছু লেগে থাকতে হবে। লেগে থাকতে হবে। চমৎকার, অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। অনেক কিছু জানলাম যে আপনার চিত্রকলার মধ্য দিয়ে আপনি পাহাড়ি মানুষের দুর্দশা কষ্টের কথা তুলে ধরছেন। সেটাই হয়তোবা আপনাকে সবার চেয়ে আলাদা করেছে। আপনার মাধ্যমে নিশ্চয়ই পাহাড়ের মানুষ অনেক বেশি অনুপ্রাণিত হবে, সারা দেশের মানুষ অনুপ্রাণিত হবে। একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ করবার আগে যদি কিছু বলার থাকে আপনার। তেমন কিছু বলার নেই। মাছরাঙা টিভিকে অনেক ধন্যবাদ আমাকে এখানে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য, এবং হচ্ছে আপনাদের দুজনের জন্য খুব শুভকামনা, মাছরাঙা টিভির জন্য শুভকামনা। আবার দর্শক যারা দেখছেন প্রোগ্রামটা, সবার জন্য হচ্ছে কি শুভকামনা, এবং ভালো থাকবেন সবাই।